নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয় জয় গোস্বামীর লেখা মালতীবালা বালিকা বিদ্যালয়। দেশ পত্রিকায় 1990-এর দিকে প্রকাশিত এই কবিতাটি পরে 1991-এর দিকে তার আজ যদি আমাকে জিজ্ঞেস করো বলে একটি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়। এখন এই কবিতা সম্পর্কে যে কথাটুকু প্রথমেই বলতে হয় যে বাঙালির কাছে, কবিতা প্রেমী মানুষের কাছে, যারা আবৃত্তি ভালোবাসে তাদের কাছে, সকলের কাছেই খুব জনপ্রিয় একটি কবিতা। এখন এই কবিতাটা কেন ভালো লাগে না, এটা আমাদের হৃদয়কে খুব ছুঁয়ে যায়। আমাদের জীবনের অনেক না বলা গল্প প্রত্যেকেরই বোধহয় এই মালতীবালা বালিকা বিদ্যালয়ের যে নারীটির কথা আছে, মেয়েটির কথা আছে, গ্রামের মেয়ে, যার নাম পর্যন্ত কবি রাখলেন না। সে এতটাই ভাগ্য বলা যায়, অভাগা বলা যায়, অভাগী বলা ভালো। তো তার নাম পর্যন্ত নেই। সে শুধুই প্রেমিকা, যে মন প্রাণ সঁপে দিয়েছিল বেণী মাধবের প্রতি। তো সেই মেয়েটির এই যে জীবনের কথা, তার ব্যর্থ প্রেমের গল্প, সে তো আমাদের অনেকেরই বলা যেতে পারে জীবনের ফেলে আসা দিনগুলোর বলা যেতে পারে অতীতকে স্মরণ করিয়ে দেয়। অনেকেরই জীবনের প্রেমের ছোটোখাটো অনুভূতিগুলোকে, অনেক পরিণতি না পাওয়া প্রেমের অতীত স্মরণ করিয়ে দেয়। ফলে মালতীবালা বালিকা বিদ্যালয়ের যে কবিতাটির যে বক্তব্য, যে ব্যর্থ প্রেমের কথা এই কবিতার নায়িকা আমাদের শুনিয়েছে, সেটা ঘুরে ফিরে আমাদের অনেকেরই জীবনের কথা। হয়তো সেই কারণেই মালতীবালা বালিকা বিদ্যালয় এত বেশি আমাদের হৃদয় ছুঁয়ে যায়, কারণ আমরা তাকেই ভালোবাসি। সাহিত্যের সেই পাঠটা, সেই সাহিত্যই আমাদের বেশি করে ভালো লাগে, যেটার মধ্যে আমরা নিজেদেরকে খুঁজে পাই, নিজেদের জীবনের কথা যেন অনেক বেশি করে পাই। ফলে মালতীবালা বালিকা বিদ্যালয়ের যে কবিতার বিষয়বস্তু, এ তো আমাদের অনেকেরই জীবনের কথা, অনেকেরই ফেলে আসা প্রেম, যা ফেলে এসেও মুছে যায় না কখনো স্মৃতি থেকে। স্মৃতির পটে সেগুলো আঁকা থাকে, লেখা থাকে। কখনো কখনো বিশেষ মুহূর্তে আবারও মনে পড়ে যায় সেই অতীত প্রেমের কথা। মালতীবালা বালিকা বিদ্যালয় হয়তো সেই কারণেই সেই আমাদের জীবনের প্রত্যেকেরই সেই প্রেমের একটা ইতিহাস, যা হয়তো আমাদের বুকের মধ্যেই জমা থাকে, সকলের কাছে প্রকাশ করা যায় না। পরিবেশ পরিস্থিতি হয়তো তখন এমনটা ছিল যে আমরা প্রকাশ করতে পারি না। সেই প্রেমের কোনো পরিণতিই ছিল না, না জেনেই সেই প্রেম করেছি। অর্থাৎ সেই প্রেম তার কোনো পরিণতি আছে কিনা না জেনেই আমরা প্রেমটা করেছি। সেই প্রেমের কথা উস্কে দেয় বোধ হয়। যাই হোক, তো মালতীবালা বালিকা বিদ্যালয় কবিতাটির যে বিষয়, সেটা কি? আসলে একটি মেয়ের জীবনের কথা। সে ভালোবেসে ফেলেছিল বেণী মাধবকে। শহর থেকে ঘুরতে আসা একটি ছেলে, যার প্রেমে পড়ছে, যার বাঁশির স্বর, বাঁশির সুর তাকে তার মধ্যে প্রেমের সঞ্চার ঘটাচ্ছে। অনেকটা আমাদের বৈষ্ণব পদাবলীর রাধার মতো। হ্যাঁ, এই প্রসঙ্গে বলতে হয় যে জয় গোস্বামী, তিনি যেমন নুন কবিতার মতো কবিতা লিখতে পারেন, খেটে খাওয়া মানুষের জীবন যন্ত্রণাকে তুলে ধরতে পারেন, তেমনি বৈষ্ণব পদাবলীর রাধার অনুষঙ্গে, রাধাকৃষ্ণের প্রেমের অনুষঙ্গে তিনি একটি চমৎকার রোম্যান্টিক প্রেমের কথাও আমাদেরকে শোনাতে পারেন। হ্যাঁ, রোম্যান্টিক তো বটেই। প্রেম পরিণতিতে ট্র্যাজিক হলো কি মিলন হলো, সেটার থেকেও গুরুত্বপূর্ণ যে সেই প্রেম মানেই তার মধ্যে একটা কল্পনা থাকবে, একটা অনুভব থাকবে, হৃদয়ের সূক্ষ্ম স্তর পরম্পরা থাকবে সেই প্রেমকে ঘিরে। ফলে সে তো রোম্যান্টিক বটেই। তো সেই যে রোম্যান্টিক প্রেমের কথা, এই ধরনের কবিতাও জয় গোস্বামী বলতে পারেন। একটা আটপৌরে জীবন, একটি মেয়ের খুব আটপৌরের থেকেও বোধহয় আরও কিছু নিচুতে যদি আমাদের নামতে হয়, বোধহয় তাই। কারণ মেয়েটির যে সাংসারিক অবস্থা, অর্থাৎ তার পারিবারিক যে অবস্থার কথা আমরা তুলে ধরতে দেখি, সেখানে দেখা যাবে যে তার দিন আনে দিন খায় মানুষ, সেলাই দিদিমণি হয়েছেন সে এখন হয়েছে। ফলে এই যে কবিতাটা, এই কবিতা একেবারেই একটা একেবারেই সাধারণ রবীন্দ্রনাথের সেই সাধারণ মেয়ে, তার জীবনের মতোই একটা জীবনকে তুলে ধরে। সেই মেয়ে সে ভালোবেসে ফেলছে,
কিন্তু সেই ভালোবাসা তার কোনো পরিণতি নেই। এখন এই পরিণতিহীন যে ভালোবাসা, সেই ভালোবাসা আমাদের কাছে তো ভালোবাসা মানেই আমরা হয়তো একটা প্রত্যাশা থাকে তার একটা পরিণতি থাকবে, কিন্তু এটাও সত্য যে সাহিত্যে আমাদের কাছে সেটাই শাশ্বত ভালোবাসা, সেটাই চিরন্তন। যে ভালোবাসা মিলনের মধ্যে সমাপ্ত হয়নি, বিচ্ছেদ বা বেদনার মধ্যে যে প্রেম একটা অনন্ত মাধুরী লাভ করেছে। রাধাকৃষ্ণের প্রেম, লাইলি মজনুর প্রেম সেই কারণেই তো আমাদের কাছে সুন্দর। রাধাকৃষ্ণের প্রেম যদি একটা সাংসারিক সম্পর্কের মধ্যে চলে আসতো, তাহলে কি আমাদের কাছে রাধাকৃষ্ণের প্রেম এমন একটা বলা যেতে পারে প্রেমের আদর্শ হতে পারতো না। মিলনের মধ্যে প্রেমের পূর্ণতা নেই, বিরহের মধ্যে, বিচ্ছেদের মধ্যেই বোধহয় প্রেম একটা চূড়ান্ত রূপ নেয়, একটা অনন্ত রূপ নেয়, একটা শাশ্বত মহিমা লাভ করে। হৃদয়ের রাজ্যে যাকে সারা জীবন লালন করা যায়, যে মানুষটাকে, যে ভালোবাসাকে, সেই হৃদয়ের ধন করে যদি প্রেমকে আগলে রাখা যায়, সে তো আমাদের কাছে সাহিত্যের একটা উপযুক্ত বিষয় হতে পারে। এবং আমাদের মতো পাঠকের কাছে, কবিতা প্রেমীদের কাছে তো সেই বিষয়টাই অনেক বেশি দৃষ্টি আকর্ষণ করবে, হৃদয় আকর্ষণ করবে আমাদের, এটাই স্বাভাবিক। তো যাই হোক, তো এই কবিতার যে বিষয়, তাহলে এক গ্রামের মেয়ের ভালোবাসার গল্প, যে ভালোবাসা তিল তিল করে বড় হয়েছে কিন্তু তার কোনো পরিণতি হয়নি। আমরা আগে যদি একটু কবিতাটা একটু পড়ে নিই, তাহলে আমাদের কাছে বিষয়টা আরও একটু স্পষ্ট হয় যে কি আছে এই কবিতার মধ্যে। বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাব। বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব, মোহন বাঁশি তমাল তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব, লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, বেণীমাধব, এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে গেল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যায় একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরা পথের বাঁকে, মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে? কালের ঘরে শনি। আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি। তবু আগুন বেণীমাধব, আগুন জলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই? তো এই যে আমরা কবিতাটি পাঠ করলাম, তা থেকে একটা জিনিস খুব স্পষ্ট যে বেণীমাধবকে নিয়ে তার প্রেমিকা, বেণীমাধবের প্রেমিকা রূপেই নিজেকে যে পরিচয় দিচ্ছে, সেই নাম না করা মেয়েটি, নাম যার দেওয়া হয়নি, সে তার জীবনের কথা বলছে। বেণীমাধবকে নিয়ে তার প্রেমের সেই দিনগুলোর কথা বলছে। তখন তার 16 বছর বয়স। সেই বয়সে সে সত্য শাড়ি পরা শিখেছে। সেই বয়সে তার প্রেমের যে বিকাশ তার অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে, সেই প্রেমের স্মৃতিগুলোকে আজ আঁকড়ে ধরে বাঁচতে চাইছে। কারণ তার জীবনে তো আর এছাড়া কোনো পরিণতি নেই। কারণ তার প্রেমিক অর্থাৎ বেণীমাধবের জীবনে নতুন করে এক নারীর উদ্ভব বা আগমন হয়েছে। ফলে তাদের দুজনকেই সে দেখেওছে এবং মানিয়েওছে ভালো বলে মনে হয়েছে। তার শুধু চোখ জুড়িয়ে যায়নি, তার চোখে আগুন জ্বালাও ধরেছে, পুড়ে গেছে চোখ। অর্থাৎ একদিকে ভালো লাগা এবং আর একদিকে হৃদয়ের কষ্ট, দুটো নিয়েই কেমন টানা পড়েন চলছে তার মধ্যে। লক্ষ্য করবার বিষয় যে কেমন করে বৈষ্ণবীয় অনুষঙ্গে এই কবিতাটাকে তুলে ধরা হয়েছে। আমরা জানি বৈষ্ণব পদাবলিতে যে প্রেমের যে পূর্বরাগ, মান, প্রেম, বৈচিত্র্য, প্রবাস, 4টি স্তরের কথা বলা হচ্ছে বিপ্রলম্বের। আরেকটি সম্ভোগ, সেই পূর্বরাগ, মান, প্রেম, বৈচিত্র্য এবং প্রবাস
প্রেমের স্তর বিকাশের এক একটি পরম্পরা বলা যেতে পারে, প্রেমের বিকাশের এক একটি স্তর। সেখানে পূর্বরাগে প্রেমের সূচনা, এবং সেই পূর্বরাগ কেমন করে হয় না শ্রবণজাত পূর্বরাগ হতে পারে, দর্শনজাত পূর্বরাগ হতে পারে। রাধা যখন কৃষ্ণের বাঁশি শুনে তার হৃদয়ে প্রেমের সঞ্চার হয়, তখন তাকে আমরা শ্রবণজাত পূর্বরাগ বলতে পারি, কারণ শ্রবণজাত পূর্বরাগের মধ্যে একটা অন্যতমই হচ্ছে কৃষ্ণের বাঁশি বা বংশীধ্বনি শ্রবণে রাধার হৃদয়ে প্রেমের সঞ্চার হওয়া। আমরা দেখতে পাবো যখন আমাদের বিশেষত আমাদের মনে পড়ে যাবে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কথা। সেখানে আমাদের রাধা বলছে, কেনাবাসী বায়ে বড়াই কালিনী নৈকুলে, কেনাবাসী বায়ে বড়াই এগো ঠোকো কুলে, আকুল শরীর মোর বেয়াকুল প্রাণ, বাঁশির শব্দে মোর আওলাইল রন্ধন। এই যে কেনাবাসী বায়ে বড়াই কালিনী নৈকুলে, কেনাবাসী বায়ে বড়াই এগো ঠোকো কুলে, এই যে বাঁশির স্বর রাধার হৃদয়ে পূর্বরাগের সঞ্চার ঘটাচ্ছে। আমরা দেখতে পাবো যে সেই তাম্বুল খণ্ড, দান খণ্ড থেকে শুরু করে প্রতিটি খণ্ডে যে রাধাকে কৃষ্ণ নানাভাবে রাধার থেকে প্রেম প্রস্তাব দাবি করে, প্রেম প্রস্তাব রেখে তার কিছুতেই মন জয় করতে পারছে না, বংশীখণ্ডে গিয়ে কিন্তু সেই রাধার চিত্তে প্রেমের সঞ্চার ঘটছে। কৃষ্ণের বংশীধ্বনি রাধার হৃদয়ে প্রেমের সঞ্চার ঘটাচ্ছে। অর্থাৎ আমরা এই প্রেমকে বা এই প্রেমের প্রথম স্তর পূর্বরাগকে বলতে পারি এটা একান্তভাবে শ্রবণজাত পূর্বরাগ, এবং রাধার চিত্তে এই প্রেমের সঞ্চার ঘটছে কৃষ্ণের বাঁশি শ্রবণে। আমরা দেখতে পাবো সেই বৈষ্ণবীয় অনুষঙ্গটাও কিন্তু চমৎকারভাবে এই কবিতার মধ্যে আছে। বেণীমাধব সম্পর্কে বলতে গিয়ে যখন আমাদের এই মালতীবালা বালিকা বিদ্যালয়ের নায়িকা বলছেন, বেণীমাধব মোহন বাঁশি তমাল তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে, ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। লক্ষণীয়, বেণীমাধব মোহন বাঁশি তমাল তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে। অর্থাৎ মালতী স্কুলে যখন এই নারী পড়ে, এই মেয়েটি পড়ে, তখন বেণীমাধব মোহন বাঁশি বাজিয়েছিল কোথা থেকে না তমাল তরু বলে মূলে, তমাল তরুমূলে দাঁড়িয়ে সে মোহন বাঁশি বাজিয়েছিল, এবং সেই বাঁশি শুনে আমাদের বলা যেতে পারে আমাদের এই কবিতার নায়িকার হৃদয়ে প্রথম বেণীমাধবের প্রতি প্রেমের জন্ম হচ্ছে। লক্ষণীয় কেমন করে বৈষ্ণবীয় অনুষঙ্গটাকে ব্যবহার করা হচ্ছে। কৃষ্ণের বংশীধ্বনি শুনে রাধার চিত্তে যেমন করে প্রেমের সঞ্চার হয়, এখানেও দেখা যাচ্ছে যে সেই বেণীমাধবের মোহন বাঁশি শুনে রাধারই মতো আর এক একালের নায়িকা, এই কবিতার নায়িকা যিনি, তার হৃদয়েও প্রেমের সঞ্চার করছে। এবং লক্ষণীয়, এখানে কোথাও যেন মনে হচ্ছে যেন প্রথমটা যে বেণীমাধবকে তখনও যেন সে চোখেই দেখেনি, তার শুধুমাত্র বংশীধ্বনি শুনেছে, এবং বংশীধ্বনি শুনেই তার হৃদয়ে এই প্রেমের সঞ্চার ঘটেছে। সেই চণ্ডীদাসের কথা আমাদের মনে পড়বে যে নাম প্রতাপে যার ঐছন করল গো, অঙ্গের পরশে কিবা হয়। অর্থাৎ কৃষ্ণের নাম শুনেই যার এই অবস্থা, কৃষ্ণের দেহর স্পর্শ পেলে তার কি হবে। যদিও এখানে নাম শোভনে নয়, এখানে বাঁশির শব্দে এই নায়িকার হৃদয়ে প্রেমের সঞ্চার হয়েছে। এবং লক্ষণীয়, ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। এই যে জায়গাগুলো, যে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর, এটা কিন্তু একটা চমৎকার প্রেমের বলা যেতে পারে 19 ঘটাতে একটা উদ্দীপন বিভাবের মতো কাজ করে। উদ্দীপন বিভাব এই অর্থে আমরা বলতে পারি যে যেমন আমাদের খুব মনে পড়ে যাবে যে সেই মাথুর পর্যায়ে লেখা আমাদের বিদ্যাপতির একটি খুব জনপ্রিয় পদ, যেখানে বিদ্যাপতি রাধা বলছেন, হে সখী আমারই দুঃখের নাই ওর, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। এই যে হে সখী আমারই দুঃখের নাই ওর, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর, যেখানে সখীকে সম্বোধন করে রাধা বলছেন যে সখী আমার দুঃখের শেষ নেই, এই ভরা বর্ষায়, এই ভাদ্র মাস প্রিয় মিলনের উপযুক্ত সময়, সকলেই প্রিয় মিলনের আনন্দে রয়েছে, কিন্তু আমি প্রিয়তম কৃষ্ণের বিচ্ছেদ বেদনায় দিন কাটাচ্ছি। কতকটা যেন সেইভাবেই এই কবিতাটাকেও সাজানো হয়েছে বলে আমরা কি মনে করতে পারি না। এখানেও তো দেখা যাচ্ছে বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর, এই ছবি যখন
আমাদের এই নায়িকার চোখে ভেসে উঠছে, তখন কোথাও বেনি মাধবের সান্নিধ্য পাওয়ার জন্য তারও ভেতরে একটা বলা যেতে পারে প্রত্যাশা তৈরি হচ্ছে, প্রেমটাকে আরও বেশি জাগিয়ে তুলছে, আরও একটা বেনি মাধবের সঙ্গ পাওয়ার জন্য একটা আকাঙ্ক্ষার জন্ম হচ্ছে। এটা একই সঙ্গে তার ভেতরের কষ্টটাকেও বাড়াচ্ছে, আবার প্রেমের গভীরতাটাকেও তৈরি করছে, অনুরাগটাকে আরও বাড়াচ্ছে, এবং সেখানে গিয়ে সেই অনুরাগ যেন চূড়ান্ত রূপ পাচ্ছে যখন আমরা দেখতে পাবো আলাপ হচ্ছে সুলেখাদের বাড়িতে। এবং এখানেই শেষ হচ্ছে না, প্রেম গিয়ে অনুরাগে ঠেকছে। এবং আরও বৈষ্ণব পদাবলীর ভাষায় বলতে গেলে যে প্রেম ও বৈচিত্র্য বলে একটি স্তর আছে, যেখানে গিয়ে প্রিয় মিলনের সান্নিধ্যে মিলন সান্নিধ্যে উপস্থিত থেকেও নায়ক নায়িকা পরস্পরকে আলিঙ্গনাবদ্ধ অবস্থাতে থেকেও তাদের মধ্যে বিচ্ছেদ বেদনা একটা কাজ করে, হারানোর আশঙ্কা কাজ করে। ভালোবাসার গভীরতা পেলেই এই জিনিসটা হয়। তো এটাও কি কোথাও তার জীবনে, এই নায়িকার জীবনে হয়নি? যখন এই নায়িকাও বলে ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো, এই লুকিয়ে দেখা হওয়া হয়তো একটা ঘনিষ্ঠ সান্নিধ্য কি হয়েছিল আমরা জানি না, কিন্তু যদি হয়ে থাকে সেখানে কি এই ভালোবাসার মানুষকে আর পাবে কিনা জীবনে, তাকে জীবনে সঙ্গী করে পাবে কিনা, এই বোধটা কি তার মধ্যে জাগেনি এই নায়িকার মধ্যে? কারণ আমরা তো দেখতে পাই যে এখানে নায়িকা তার নিজের শ্রেণী অবস্থান সম্পর্কে কিন্তু অত্যন্ত সচেতন, যেখানে সে এই কথা বলছে যে আলাপ হলো বেনি মাধব সুলেখাদের বাড়ি, তারপরে এক জায়গায় বলছে কি না, বেনি মাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো, তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে, বেনি মাধব আমার বাবা দোকানে কাজ করে। লক্ষণীয়, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। হঠাৎ করে এই নারী কেন নিজের রং নিয়ে এত কথা বলছে? কোথাও কি বেনি মাধব দেখতে সুপুরুষ, সে খুব ফর্সা, তাই তো নিজের রং নিয়ে তার এত একটা কোথাও যেন একটা বলা যেতে পারে নিজের রং সম্পর্কে একটা সচেতনতা তার তৈরি হচ্ছে, সেই রং নিয়ে একটা আত্মগ্লানি তৈরি হচ্ছে, একটা কষ্ট তৈরি হচ্ছে। বেনি মাধব সে যে ফর্সা আর নায়িকা সে যে কালো, ফলে নিজের রং সম্পর্কে সচেতনতা যখন তৈরি হয়েছে তখন বুঝতে হবে বেনি মাধব নিশ্চয়ই ফর্সা, সেই জন্যই তার এই রং তাকে যে মানাবে না, এবং তাকে যে তার সঙ্গে মানাবে না সেটা বোধহয় জানে, এবং সেই জন্যই পরে তো বলছে স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। অর্থাৎ ভালোবাসলেও নিজের রং সম্পর্কে সচেতনতা থেকে জানতে কোথাও যেন তার মনে হচ্ছে শহরের বাবুর সঙ্গে আমাকে মানায় না, আমার যে রং কালো, বরং মানায় তার প্রেমিকার সঙ্গে, যে প্রেমিকার সঙ্গে এখন বেনি মাধবের সম্পর্ক রয়েছে, যাদেরকে দেখে আমাদের এই নায়িকা বলছে দেখেছি আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো, স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। এই যে দুজনকে মানিয়েছে ভালো, কারণ কোথাও যেন নিজের রং সম্পর্কে সচেতনতা আর ওই যে নতুন নারীকে তার জীবনে এসেছে তার সঙ্গে রঙে রঙে মিলে গেছে, তাই তাদেরকে মানিয়েছে। গ্রামের এই কালো মেয়ে জানে সে ভালোবাসতে জানে, তার কোনো পরিণতি নেই, তাই তাদের এই মিলন সুখের হোক, ভেতরে কষ্ট, তাই তো বলছে জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ, জুড়িয়েও দিচ্ছে পুড়িয়েও দিচ্ছে। তাদেরকে সুন্দর মানিয়েছে দেখে তাদের, অর্থাৎ যাকে ভালোবাসি তার হিতই তো চাইবো। ভালোবাসা তো সবসময় প্রিয় মানুষটাকে ভালো দেখতে চায়। তুমি যখন তার সঙ্গে সুখী তখন তোমার এই মিলন সুখ আমার চোখকে জুড়িয়ে দেয়, কিন্তু আমিও যে তোমায় ভালোবেসেছিলাম তাই পুড়িয়ে দিল চোখ। এ কথাও বলতে তার কোথাও দ্বিধা নেই, সে কথাও অকপটে যেন তার ভেতর থেকে স্বগতোক্তির মতো বেরিয়ে আসে। এবং বাড়িতে এসে তাই বলেছিলাম ওদের ভালো, এইটাই তো এই যে আমাদের সেই বলা যেতে পারে কৃষ্ণদাস কবিরাজের লেখা চৈতন্য চরিতামৃত গ্রন্থসূত্রে সেই বারবার তত্ত্বকথায় উঠে আসে, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণের ভালো করা, প্রেমিকের ভালো করা, তাই তো তিনি বলতে পারেন, তাই তো এই নায়িকা বলতে পারে বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। এই যে প্রেমিকের ভালো হোক, এইটা কে বলতে পারে? যে যথার্থ ভালোবাসতে জানে সেই তো পারে। যার আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা নয়, ভালোবাসার মানুষটার ভালো চাওয়াটাই যার জীবনের লক্ষ্য, সেই তো এমন করে বলতে পারে যে ওদের ভালো হোক, কিন্তু নিজের ভেতরে চাপা কষ্টটাকেও সে দমাতে পারেনি, তাই তো বলছে পুড়িয়ে দিল চোখ। এই যে জায়গাটা, এখান থেকে আমরা যে কথাই ছিলাম যে নিজের রং সম্পর্কে সচেতনতা কিন্তু সে জানে যে তার সঙ্গে শহরের বাবু বেনি মাধবকে মানায় না। আরও একটা জায়গায় আছে, শুধু রঙের দিক থেকে নয়, আরও একটা জায়গায় সে বলছে কি না, বেনি মাধব আমার বাবা দোকানে কাজ করে,
খেটে খাওয়া, নিম্নবিত্ত জীবনের একটা পরিচয় এখানে উঠে আসে। দরিদ্র দোকানদারের সে মেয়ে, দোকানে কাজ করে অর্থাৎ তার নিজের দোকান নেই, হয়তো সে একজন মুটে মজুর হোক বা যে কোনো ভিত্তিতেই হোক, সে একটি দোকানে তার বাবা কাজ করে। অর্থাৎ নিম্নবিত্ত খেটে খাওয়া পরিবার থেকে উঠে আসা একটি মেয়ে তার নিজের প্রেম সম্পর্কে যেমন কথা বলতে জানে, তার আবেগ অনুভবগুলোর কথা বলতে পারে। প্রথম 16 বছর বয়সে নবম শ্রেণীতে পড়ে, প্রথম বেণী মাধবের মোহন বাঁশি শুনে তার প্রেমে পড়া, হৃদয়ে পূর্ব রাগের সঞ্চার হওয়া, তারপর সেই বৈষ্ণব পদাবলীর রাধার প্রেমের ক্রমবিকাশের স্তর পরম্পরাকে মেনেই ব্রিজের ধারে দেখা হওয়া, সে যেন অভিসার যাত্রা, সব কিছুই তার হয়েছে। কিন্তু এটাও সে জানে যে তার সঙ্গে এই মিলনের কোনো পরিণতি নেই, কারণ তার রং কালো, তার বাবা মুটে মজুর, ফলে তাদের পরিবারের সঙ্গে কখনোই বেণী মাধবের পরিবারের কখনো মিলমিশ হতে পারে না। ফলে এই জন্যই আমরা যেটা বলছিলাম যে প্রেম বৈচিত্র্যও হয়তো ছিল, তাই ব্রিজের ধারে দেখা হয়ে যদি তারা ঘনিষ্ঠ সান্নিধ্যেও এসে থাকে, কোথাও কি সেই মিলন মুহূর্তেও তাদের মধ্যে অন্তত এই বেণী মাধবকে ঘিরে এই নায়িকার হৃদয় কি এই কথা বাজেনি যে এই মিলন ক্ষণিকের, এর কোনো পরিণতি নেই। কারণ তার যে শারীরিক গঠন, তার রঙের যে কথা, তার শ্রেণী অবস্থান, অর্থনৈতিক অবস্থানের কথা, সে তো সেই বিষয়ে সচেতন। ফলে সে তো জানে এই মিলনের কোনো পরিণতি থাকতেই পারে না। ফলে প্রেম বৈচিত্র্য অর্থে যদি হয় মিলনের মাঝেও বিচ্ছেদের ভাবনা, তবে ওই ব্রিজের ধারে দেখা হওয়ার মুহূর্তে সেই বিচ্ছেদ ভাবনা কিন্তু তার মধ্যেও ছিল। সে জানে এই মিলনের কোনো পরিণতি নেই। লক্ষণীয় কি চমৎকারভাবে প্রেমের প্রতিটি স্তর পরম্পরাকে একেবারে বৈষ্ণব পদাবলীর ধাঁচে সুন্দরভাবে সাজিয়েছেন কবি। আমরা বলছিলাম যেখানে বৈষ্ণব পদাবলী হয়তো নয় সেটা সরাসরি, কিন্তু বৈষ্ণব পদাবলীর সূত্র ধরেই সেই সাহিত্য আমাদের বলা যেতে পারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, যেখানে রাধা বলছেন কেনা বাঁশি বায় বড়াই কালিনী নই কুলে, কেনা বাঁশি বায় বড়াই এগোটো গোকুলে, আকুল শরীর মোর বেআকুল মন, বাঁশির শব্দে মোর আওলাইল রন্ধন। এই যে ভালোবাসা যখন চিত্তে প্রথম অধিকার জমায়, সেই প্রথম কিশোরীর ভালোবাসা, সে সব কিছুকেই গুলিয়ে দেয়। নিজের প্রতিদিনের গৃহকর্ম থেকে শুরু করে সব কিছুর মধ্যেই একটা লণ্ডভণ্ড ব্যাপার তৈরি করে, কারণ তখন গৃহকার্যে তার মন বসে না। তাই রন্ধন প্রণালীতে লিপ্ত থাকা রাধার চিত্ত ব্যাকুল, এবং তাই সে তার রন্ধন প্রণালী যেন ব্যাহত হয়েছিল। এখানেও আমরা দেখতে পাব যে এই নারী, সেও কিন্তু একই কথা বলে যে সন্ধ্যাবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। সব কিছুই জানে সে, যে বেণী মাধব আমার বাবা দোকানে কাজ করে, কিংবা আমার রং কালো, কিন্তু তারপরেও সে কিন্তু কথাও বলতে ভোলে না, কুঞ্জে ওলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি। সে যতই বাইরে নানা সমস্যা থাক, তবু হৃদয়ের মধ্যে যে ভ্রমর খেলা করছে, যে মঞ্জরি ফুটেছে, কুঞ্জে কুঞ্জে যে ওলি ঘুরে বেড়াচ্ছে, সেটাকে তো সে বাদ মানতে, সেটাকে তো সে বেঁধে রাখতে পারে না। কারণ ভালোবাসা সে না হয় বাইরে তার কোনো পরিণতি থাকলো না, কিন্তু হৃদয়ের রাজ্যে কৃষ্ণও তো রাধাকে ছেড়ে চলে গেছিল। আমরা যে কথা বলছিলাম, পূর্ব রাগ মান, প্রেম বৈচিত্র্য এবং প্রবাস, যেখানে রাধাকে ফেলে কৃষ্ণ চলে যাচ্ছে। এই প্রবাস চলে যাওয়ার আগে রাধার সঙ্গে কৃষ্ণের নির্দিষ্ট সংকেতস্থানে মিলনও হয়েছে একরকমভাবে, যাকে আমরা অভিসার যাত্রা বলেছিলাম, যেটি নায়িকার অষ্টবিধ দশার মধ্যে একটি অন্যতম। সরাসরি সেটি বিপ্রলম্বের অন্তর্ভুক্ত যতই না হোক, সংকেতস্থানে, পূর্ব নির্দিষ্ট সংকেতস্থানে নায়ক বা নায়িকা যদি দেখা করতে যায় পরস্পর, তবে তাকে আমরা অভিসার বলতে পারি। এখানেও কিন্তু রাধা স্বরূপ এই নায়িকা কৃষ্ণ স্বরূপ বেণী মাধবের সঙ্গে দেখা করতে গেছে রেল লাইনের ধারে, ব্রিজের ধারে, যেখানে লেখা হয়েছে যেটা ব্রিজের ধারে। তো এইভাবে যদি আমরা ভাবি, তাহলে একেবারে সবটাই হয়েছে বৈষ্ণব পদাবলীর ধাঁচে। শেষ পর্যন্ত রাধাকে ফেলে কৃষ্ণ চলে যাচ্ছে মথুরায় কংসবধের জন্য। আমাদের বেণী মাধব কংসবধের জন্য যাচ্ছে না, নতুন করে কোনো নায়িকার হৃদয় বধ করতে যাচ্ছে। তার জীবনে নতুন নায়িকার আগমন হয়েছে, সে পেরেছে আবার একজনকে বধ করতে। হয়তো লক্ষ্যগত দিক থেকে সে একটু কৃষ্ণের থেকে সরে যাচ্ছে, কিন্তু কৃষ্ণের মতোই সে চলে গেল। সে এই গ্রামের মেয়ে,
নায়িকাকে ফেলে চলে যাচ্ছে। রাধাকে ফেলে বৃন্দাবন ফেলে কৃষ্ণও চলে গিয়েছিল, আর তিনি মথুরা থেকে বৃন্দাবনে ফিরে আসেননি, অন্তত অন্যত্র গেছেন, বৃন্দাবনের দিকে আর ফিরে তাকালেন না। এখানেও রাধার বৃন্দাবন স্বরূপ এই নায়িকার বৃন্দাবন, অর্থাৎ তার গ্রাম্য পরিবেশ থেকে শহরের বাবু ঘুরতে আসা, আবার ফিরে গেলেন মথুরা শহরে। ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কাছ থেকে সব কিছুই চলে গেছে, সব কিছুই আজ অতীত স্মৃতি। সেটুকু সে মনেও পড়ে কিনা তার প্রশ্নচিহ্ন তৈরি হয়, এবং সেই প্রশ্নই করে আমাদের নায়িকা যে এইসব কথা, এইসব দিন তোমার কি মনে পড়ে? আমার জীবনের কথাগুলো, আমার সাথে তোমার সম্পর্কের কথাগুলো তুমি কি তোমার নায়িকাকে কখনো শুনিয়েছ? কিন্তু সব কিছুর পরে আমাদের এই নায়িকা কি বলে না, রাতে এখন ঘুমোতে চায় একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরাপথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে, আজ জুটেছে কাল কি হবে। কালের ঘরে শুনি আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি, তবু আগুন বেণীমাধব আগুন জ্বলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। অর্থাৎ আজ জুটেছে কাল কি হবে, এর অর্থ তাদের আজকে যদি অন্ন জুটে কাল কি খাবে, সেই দারিদ্র্যপীড়িত জীবনের যন্ত্রণার কথা এখানে উঠে আসে। কালের ঘরে শুনি, জানে না কালকে কি হবে। সেলাই দিদিমণি হয়ে সে জীবন যাপন করে। তার এক বোন, সে খারাপ পথে চলে গেছে, চোরা গলিতে সে আটকে পড়েছে। হয়তো পরিবেশ পরিস্থিতি, খেতে না পাওয়া, জীবন যন্ত্রণায় তাকে যেন অন্য জীবনের হাতছানিতে তাকে কুপথে অন্ধকার গলির পথে তাকে টেনে নিয়ে গেছে। এই সব কিছু জেনেছে, সব কিছু বুঝেছে, নিজের অবস্থানকে বুঝেছে। বেণীমাধব তার সঙ্গে প্রতারণা করেছে কিনা জানি না, কিন্তু তাকে তো ধোঁকা দিয়েছে একরকমভাবেই। কিন্তু তারপরেও তার প্রতি তার কোথাও কোনো রাগ নেই যেন। তবু আগুন বেণীমাধব আগুন জ্বলে কই। অর্থাৎ এই আগুন কিসের আগুন? অনেক ব্যঞ্জনাই থাকতে পারে, কিন্তু হতে পারে আগুন মানে বেণীমাধবের প্রতি তার হৃদয়ে কোনো হিংস্রতা নেই, কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই। সবটাকে সে মেনে নিয়েছে, কারণ সে তো জানতো তার রং কালো, তার বাবা দোকানে কাজ করে। কিন্তু তারপরে কি বলছে, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। একটু অভিমান ভরেই বলছেন, আমার বোনটার মতো যদি আমিও কানাগলিতে আটকে পড়ি, কেমন লাগবে তোমার? তুমি কি আমায় উদ্ধার করতে আসবে? না, কিছুই হয়তো করবে না। আমি যদি খারাপ পথে চলে যাই, তোমার সেই পূর্ব প্রেমিকার এই জীবনচিত্র বর্তমান এই কানাগুলির পথে যদি সে আটকে যায়, এই বর্তমান রূপটা দেখে তোমার কি ভালো লাগবে? একটু অভিমান ভরেই যেন জিজ্ঞাসা করছে, আমাকে নিয়ে কি তোমার আর ভাবনা আছে? আমি বাঁচলাম কি মরলাম? না, হয়তো কিছুই নেই। তাও একটু অভিমান ভরেই একটা কথা যেন সে জিজ্ঞাসা করে, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। তো এই প্রশ্নচিহ্ন রেখেই কবিতা শেষ হচ্ছে, এবং আমাদের কোথাও যেন মনে হয় যে এই কবিতায় যেন সেই বৈষ্ণবী অনুষঙ্গটাই বারবার ঘুরে ফিরে আসে। রাধার সঙ্গে কৃষ্ণের মিলন হয়নি, কিন্তু ভাব সম্মিলন আছে। রাধার সঙ্গে কৃষ্ণের ভাবের জগতে মিলন হয়েছে। তাই নায়িকা যখন শুরুতেই বলে, বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাব, বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো। বাস্তবে তো তার বাড়িতে যাওয়া সম্ভব নয়। তবে কি রাধার মতোই কৃষ্ণকে নিয়ে রাধার যেমন এক মানুষ রাজ্য তৈরি হয়েছে, সেই রাজ্যের কথাই বলছে। সেখানে যেন বেণীমাধবকে নিয়ে এই নায়িকার গ্রাম্য এই অভাগিনী নারীর যেন এক নিত্য বৃন্দাবন রচিত হয়েছে, যেখানে যেতেই পারে, সেখানে কোনো বাধা নেই। কারণ বেণীমাধবের বাড়িতে তো যাওয়ার কথা নয়। ফলে এই নারী যখন বলে যে আগুন নেই, তার প্রতি কোনো প্রতিবাদ নেই, কোনো ক্ষোভ নেই, তখন ভালোবাসার সেই শাশ্বত রূপটাকে মেনে নিয়েছে সে, তার ট্র্যাজিক পরিণতিটাকে সে মেনে নিয়েছে, জীবনের ভবিতব্যকে সে মেনে নিয়েছে, এবং যেন মনোরাজ্যে এক মানুষ বৃন্দাবন রচনা করেছে, যেখানে বেণীমাধবের সঙ্গে তার মিলনের কথা পথে কোনো বাধা নেই। তাই সেখানে সেই ভালোবাসার সংসারে ঘরে সে যেতেই পারে। তাই তো বলে তোমার বাড়ি যাব, এই বাড়ি তোমার আমার দুজনেরই হয়তো। তো এইভাবে হয়তো আমরা ভাবতে পারি। পরিশেষে যে কথা বলবো, যে কবিতাটার আলাদা করে আর কোনো ভাবনা বা ব্যাখ্যার প্রয়োজন হয়তো হয় না খুব একটা। অবশ্যই একটা কবিতাকে কত দিক থেকেই না ব্যাখ্যা করা যায়, কিন্তু এই কবিতাটার প্রতিটি লাইন ধরে যদি আমরা একটু বুঝে নিতে চেষ্টা করি, তাহলে দেখতে পাবো একজন নারী, তার ভালোবাসা, তার যে ট্র্যাজিক পরিণতি, বেদনা, বিচ্ছেদ, তারপরেও ভালোবাসার মানুষকে কোনো রকমভাবে তাকে দায়ী না করে সব কিছুর জন্য নিজের এবং নিজের পরিবেশ পরিস্থিতিকে মেনে নেওয়া একজন নারীর হৃদয়ের ধনকে, ভালোবাসাকে হৃদয়ের ধন করে বেঁচে থাকতে চাওয়া,
এটা কিন্তু বেশ একটা আমাদের হৃদয় ছুঁয়ে যাবার মতোই কবিতা। সেই জন্যই বোধহয় এই কবিতা এত প্রশংসনীয়, এত আমাদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। আবারও বলি যে এই কবিতাটির মধ্যে একটা চমৎকার পত্র কাব্যের আমেজ আছে। আমাদের বলা যেতে পারে মধুসূদন দত্তের পত্র কবিতাগুলোতে যেমনভাবে এক একজন নারী তার ভালোবাসার মানুষকে উদ্দেশ্য করে কবিতা লিখেছে, পত্র আকারে কবিতা লিখেছে, এও যেন সেই রকম পত্র কাব্যের মতো। যেন বিনি মাধব তার সামনেই রয়েছে, তাকে উদ্দেশ্য করে সে তার মনের কথা লিখছে। যেমন করে সেখানে নীলধ্বজের প্রতি জনা লিখেছিল, কিংবা দুষ্যন্তের প্রতি শকুন্তলা লিখেছিল, কিংবা লক্ষণের প্রতি শূর্পণখা লিখেছিল, এও তেমনই একটি প্রেম কবিতা। এক নারীর জীবনের যে প্রেমকে ঘিরে, তার ভালোবাসাকে ঘিরে তার জীবনের যে পরিণতি, ভালোবাসার কোনো পরিণতি না থাকা, হৃদয়ের রাজ্যে তার হয়তো পরিণতি আছে, কিন্তু বাস্তবে সেই ভালোবাসা যখন পরিণতি পেল না, সেই জীবন যন্ত্রণা নিয়ে, সেই কষ্টটা নিয়ে, একটা বেদনা নিয়ে, একটা অভিমান থেকে পূর্ব প্রেমিক বলা ভুল হবে, প্রেমিক তার কাছে তার নতুন করে কেউ নেই, তার প্রেমিকের জীবনে নতুন নারী আছে, তার জীবনে বিনি মাধবী বোধহয় সম্বল। তো তাকেই নিজের পূর্ব স্মৃতিগুলোকে একটু স্মরণ করিয়ে দিতে চাইছে, ভালোবাসার দিনগুলোর কথা মনে করিয়ে দিতে চাইছে। ফলে এই কবিতা একটা চমৎকার, যেন নাটকীয় একুক্তিমূলক রচনার মতো বলে আমাদের মনে হয়। একটি চরিত্র কথা বলে যাচ্ছে তার ভালোবাসার মানুষের সঙ্গে, একটা চমৎকার কথোপকথনের ঢং তৈরি হয়েছে। কবি যেন সরে গেছেন, তার নায়িকাকে কথা বলবার সুযোগ দিয়েছেন, সে তার কথা অকপটে বলে যাচ্ছে। এক আটপৌরে নারীর জীবন কথা, এক সাধারণ মেয়ের জীবন কথা, যে সাধারণ মেয়ের গল্প আমরা পেয়েছিলাম আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাধারণ মেয়ে কবিতার মধ্যে। সেখানেও দেখেছিলাম মালতী বলে মেয়েটিকে নরেশ ভালোবেসেও বিদেশে চলে গিয়ে সে নতুন করে একটি মেয়ের প্রেমে পড়ছে, ভুলে যাচ্ছে তার ভালোবাসার মানুষকে। সে যদিও বড় হতে চেয়েছে, অনেক বড় হয়ে তাকে দেখিয়ে দিতে চেয়েছে নরেশকে, সে শরৎচন্দ্রের কাছে আবদার জানাচ্ছে তাকে নিয়ে একটা গল্প করা হোক, যে গল্পে সে হবে নায়ক নায়িকা, এবং সে তার ভেতরের সত্তা, তার যোগ্যতাটাকে বাস্তবায়িত করে সে নরেশকে পাল্টা জবাব দিতে পারে। এই মালতীপালা বালিকা বিদ্যালয়ের যে নারী, সে কিন্তু কোনো জবাব দেবে না, সে কোনো পাল্টা প্রতিশোধ নিতে চায় না, সে শুধু তাকে ভালোই বাঁচতে চায়। মনোরাজ্যেই না হয় হোক তাদের ভালোবাসার সেই বৃন্দাবন। মালতীবালা বালিকা বিদ্যালয় নিয়ে আজকের প্রথম পর্বের আলোচনা এখানেই সমাপ্ত হলো। আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন, প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন। বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই।